যেই দেশ নিজেকে গণতন্ত্রের পাহারাদার বলে দাবি করে, যেই দেশ অন্য রাষ্ট্রকে মানবাধিকার শেখায়, আজ যদি সেই দেশই আরেকটা দেশের সার্বভৌমত্বকে উপেক্ষা করে শক্তি প্রয়োগ করে, সেক্ষেত্রে একটা প্রশ্ন করাই যায়, গণতন্ত্র আসলে নীতি নাকি শুধু একটা সুবিধাজনক গল্প? আমেরিকা ভেনেজুয়েলাতে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। আমেরিকা কি এই প্রথম এমন কোনো কাজ করেছে, নাকি এটা ইতিহাসের পুনরাবৃত্তি? গণতন্ত্রের আড়ালে এটা কি আমেরিকার ভণ্ডামি? এই অপারেশনের উদ্দেশ্য কি শুধুই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, নাকি আমেরিকার নজরে ভেনেজুয়েলার মাটির তলের খনিজ সম্পদ? আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, নিজেদের পরিচয় দেয় ডিফেন্ডার অফ ডেমোক্রেসি হিসেবে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একটা পুরনো কথা আছে, পাওয়ার ডাজ নট আস্ক পারমিশন, পাওয়ার টেক্স। আজ ভেনেজুয়েলা নিয়ে যেসব আলোচনা, যেসব দাবি, যেসব উত্তেজনা, সেগুলো হঠাৎ করেই তৈরি হয়নি। এগুলো তৈরি হয়েছে একটি দীর্ঘ সময় ধরে, যেখানে গণতন্ত্র শব্দটা অনেক সময় ব্যবহার হয়েছে নৈতিক ঢাল হিসেবে, আর বাস্তবে কাজ করেছে কৌশলগত স্বার্থ। আমেরিকা যখন কোনো সরকারকে পছন্দ করে না, তখন তারা শব্দ বদলায়, অর্থাৎ তারা যে কথাগুলো বলে, তারা যে স্পিচ দেয়, সেখানে তারা বিভিন্ন ধরনের শব্দের খেলা খেলে। প্রেসিডেন্ট হয়ে যায় রিজিম, ইলেকশন হয়ে যায় কোয়েশ্চেনেবল, আর সভারেন্টি হয়ে যায় অবস্টাকল। এটি শুধু ভেনেজুয়েলার গল্প না, এটা একটা প্যাটার্ন। একটা রাষ্ট্র যদি সত্যি গণতন্ত্র রক্ষা করতে চায়, তাহলে কেন সেই সিদ্ধান্ত নেয় নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে? গণতন্ত্র কি বন্দুকের নল দিয়ে রপ্তানি করা যায়, নাকি এটা শুধু তখনই গুরুত্বপূর্ণ যখন ফলাফল শক্তিশালীদের পক্ষে যায়? ভেনেজুয়েলা এমন একটা দেশ যেখানে রাজনৈতিক অস্থিরতা আছে, এটা সত্য, অর্থনৈতিক সংকট আছে, এটাও সত্য, কিন্তু প্রশ্ন হলো, এই সংকট সমাধানের অধিকার ভেনেজুয়েলার জনগণের, নাকি হাজার মাইল দূরে বসে থাকা অন্য একটা রাষ্ট্রের? আমেরিকা বরাবরই বলে আমরা হস্তক্ষেপ করি মানুষের স্বার্থে, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে এই মানুষের স্বার্থের তালিকায় সবার আগে থাকে নিজস্ব কৌশলগত লাভ। আর এখানেই আসে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা, যেটা কেউ জোরে বলতে চায় না। ভেনেজুয়েলা কি শুধুই একটি রাজনৈতিক সমস্যা, নাকি ভেনেজুয়েলা মানে তেল, ক্ষমতা আর নিয়ন্ত্রণের যুদ্ধ? ভেনেজুয়েলা নিয়ে এত আগ্রহ, এত চাপ, এত হস্তক্ষেপ, এই সব কিছুর পিছনে কি সত্যিই শুধু গণতন্ত্রের চিন্তা কাজ করে, নাকি আসল গল্পটা লুকিয়ে আছে ভেনেজুয়েলার মাটির নিচে? ভেনেজুয়েলা বিশ্বের সে অল্প কয়েকটি দেশের একটি, যাদের হাতে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণিত তেল রিজার্ভ। হ্যাঁ, সৌদি আরবের থেকেও বেশি। আমরা অনেকেই জানি সৌদি আরবের সবচেয়ে বেশি তেল, বাট বিষয়টা কিন্তু সত্য না। ভেনেজুয়েলার তেল রিজার্ভের পরিমাণ প্রায় 300 বিলিয়ন ব্যারেল। এই একই সংখ্যা বুঝিয়ে দেয় কেন এই দেশ কখনোই পরাশক্তিদের চোখের আড়ালে থাকতে পারেনি। রিসেন্টলি ফেসবুকে একটা মিম ছড়িয়ে পড়েছে যে অয়েল এক্সিস্ট, তোর কি ডেমোক্রেসি লাগবে? অর্থাৎ যে দেশে তেল আছে সেখানে আমেরিকা যায় বলে যে ভাই, তোমার কি ডেমোক্রেসি লাগবে? আধুনিক বিশ্বে তেল মানে শুধু জ্বালানি না, তেল মানে অর্থনৈতিক নিয়ন্ত্রণ, ভূ রাজনৈতিক প্রভাব এবং যুদ্ধ জয়ের ক্ষমতা। যে দেশের হাতে তেল আছে সেই দেশ যদি নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে চায়, তাহলে এই সমস্যা শুরু হয়। ভেনেজুয়েলা ঠিক সেটাই করেছে। ভেনেজুয়েলা সরকার দীর্ঘদিন ধরে নিজেদের তেল শিল্প রাষ্ট্রের নিয়ন্ত্রণে রেখেছে, বিদেশি কর্পোরেশনগুলোর জন্য কঠিন শর্ত আরোপ করেছে। ফলাফল একটার পর একটা নিষেধাজ্ঞা, ব্যাংকিং সিস্টেমে চাপ, তেল রপ্তানিতে বাধা। এই নিষেধাজ্ঞাগুলোর ফলে সবচেয়ে বেশি ভুগেছে সাধারণ মানুষ। এখন প্রশ্ন হলো, যদি উদ্দেশ্য সত্যি মানবাধিকার হতো, তাহলে এমন নিষেধাজ্ঞা কেন দেওয়া হলো যেগুলো হাসপাতালে ঔষধ পৌঁছানো পর্যন্ত কঠিন করে দেয়? এই জায়গায় এসে গণতন্ত্র রক্ষা আর সম্পদ নিয়ন্ত্রণ, এই দুই সীমারেখা ঝাপসা হয়ে যায়। ভেনেজুয়েলা শুধু তেল সমৃদ্ধ না, এটি একটি ভৌগোলিকভাবেও গুরুত্বপূর্ণ। ল্যাটিন আমেরিকায় প্রভাব বিস্তারের জন্য এই দেশটা একটা কৌশলগত কেন্দ্র, এবং ইতিহাস বলে যেখানে তেল আছে সেখানে অজুহাতের অভাব হয় না। এখানে প্রশ্নটা আরো গভীর হয়, ভেনেজুয়েলা কি প্রথম দেশ যেখানে তেল আর ক্ষমতার সংঘর্ষে সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়েছে, নাকি ইতিহাসে আমরা আগেও এই একই গল্প ভিন্ন ভিন্ন দেশের নামে শুনেছি? ভেনেজুয়েলা যদি আজকের গল্প হয়, তাহলে একটা প্রশ্ন অনিবার্য, এটা কি ব্যতিক্রম নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় নতুন কিছু না, বরং পুরনো কাজেরই পুনরাবৃত্তি। যদি আমরা চিলির দিকে তাকাই, আমরা দেখব 1973 সালে সালভেডর অ্যালেন্ডে ক্ষমতাচ্যুত হন একটি সামরিক অভ্যুত্থান। পরবর্তীতে ডিক্লাসিফাইড মার্কিন নথিতে দেখা যায় এই অভ্যুত্থানকে সমর্থন এবং অর্থায়নে মার্কিন প্রশাসন সরাসরি যুক্ত ছিল। অজুহাত কী ছিল জানেন? কমিউনিজম ঠেকানো। কিন্তু বাস্তবতা ছিল চিলির কপার ও প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ। 1989 সালে আমেরিকা সরাসরি সামরিক হামলা চালায় পানামায়। অপারেশনের নাম ছিল অপারেশন জাস্ট কজ। লক্ষ্য পানামার নেতা ম্যানুয়েল নোরিগাকে গ্রেফতার করা। এই অভিযানে
হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন। মানবাধিকার সংস্থাগুলো জানায় গণতন্ত্রের কথা বলা হলেও পানামা ক্যানেলের কৌশলগত নিয়ন্ত্রণ ছিল মূল ইস্যু। এদিকে 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসন ছিল ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন্সের অজুহাতে, কিন্তু যুদ্ধের পর স্বীকার করা হয় এমন কোনো অস্ত্র পাওয়া যায়নি। ইরাক ছিল বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ। এই যুদ্ধের ফল লক্ষ লক্ষ বেসামরিক মৃত্যু, রাষ্ট্রীয় কাঠামোর ধ্বংস, দীর্ঘমেয়াদী অস্থিরতা। 2011 সালে লিবিয়ায় ন্যাটো সমর্থিত অভিযানের লক্ষ্য ছিল বেসামরিকদের রক্ষা করা, কিন্তু মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়া আজও একটি ব্যর্থ রাষ্ট্র। লিবিয়া ছিল আফ্রিকার সবচেয়ে ধনী দেশগুলোর একটি, কারণ তেল ছিল তাদের কাছে। আজ সেখানে গণতন্ত্র নেই, স্থিরতা নেই, শুধু বিভক্তি। 4টা দেশ, 4টা আলাদা গর্ব, কিন্তু আপনারা যদি খেয়াল করেন দেখবেন প্যাটার্ন এক: কৌশলগত সম্পদ, অপছন্দের সরকার, গণতন্ত্রের অজুহাত এবং শেষ পর্যন্ত সার্বভৌমত্বের ক্ষয়। এমত অবস্থায় প্রশ্নটা আরো গভীর: এই ঘটনাগুলোকে আমরা যেভাবে জানি সেটা কি পুরোপুরি সত্য, নাকি সত্যটা আমাদের কাছে আসে কিছু নির্দিষ্ট শব্দ, হেডলাইন আর মিডিয়া ফ্রেমিং এর মাধ্যমে? একই ঘটনা, একই দিন, একই ছবি, কিন্তু হেডলাইন বদলালে ঘটনার অর্থ পুরোপুরি বদলে যায়। এটাই মিডিয়ার সবচেয়ে বড় শক্তি। সে শুধু খবর বলে না, সে ঠিক করে দেয় আপনি কিভাবে খবরটা নিয়ে ভাববেন, খবরটা পড়ার পর আপনি কাকে দোষী বানাবেন, খবরটা পড়ার পর আপনি কাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। যখন কোনো দেশে আমেরিকার স্বার্থ জড়িত থাকে তখন মিডিয়ার ভাষা হঠাৎ বদলে যায়। একজন নেতা, কোথাও তিনি প্রেসিডেন্ট, কোথাও তিনি স্ট্রংম্যান, আর কোথাও তিনি অথরিটেরিয়ান রিজিম হেড। এই শব্দগুলো নিরপেক্ষ না, এই শব্দগুলো হচ্ছে রাজনৈতিক অস্ত্র। পশ্চিমা মূলধারায় আমরা প্রায় দেখি ক্র্যাকডাউন অন প্রোটেস্টার্স, কন্ট্রোভার্সিয়াল ইলেকশন, রিজিম রয়্যালিস্ট। কিন্তু একই ধরনের ঘটনা যদি কোনো মিত্র দেশের সাথে ঘটে তাহলে শব্দ হয় সিকিউরিটি রেসপন্স, স্টেবিলিটি মেজার, ল এনফোর্সমেন্ট অ্যাকশন। এটা কাকতালীয় না, এটা ফ্রেমিং। 2003 সালে ইরাক যুদ্ধের সময় বড় বড় সংবাদ মাধ্যমে ইনভেশন শব্দটা কম আর ইন্টারভেনশন শব্দটা বেশি ব্যবহার করা হয়েছে। এই শব্দচয়ন মানুষের মনে যুদ্ধের ভয় কমায় আর নৈতিক বৈধতা তৈরি করে। এই বিষয়টি মিডিয়া স্ট্র্যাটেজিতে খোলাখুলি আলোচিত হয়েছে। এখানে একটা মজার বৈপরীত্য আছে। ল্যাটিন আমেরিকা, আফ্রিকা বা এশিয়ার অনেক মিডিয়া এই ঘটনাগুলোকে দেখে ফরেন ইন্টারফারেন্স, ভায়োলেশন অফ সভারেনিটি, কিন্তু পশ্চিমা মিডিয়ার বড় অংশ দেখে রিস্টোরিং অর্ডার, প্রোটেক্টিং ডেমোক্রেসি। এই দুই ন্যারেটিভের মাঝখানে সত্যটা চাপা পড়ে যায়। একটা গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। এর মানে হলো মানুষকে সরাসরি মিথ্যা বলা নয়, বরং কিছু তথ্য জোরে বলা আর কিছু তথ্য চুপচাপ চেপে যাওয়া। ফলে দর্শক ভাবে আমি নিজেই সিদ্ধান্তে পৌঁছেছি, কিন্তু বাস্তবে সিদ্ধান্তটা আগেই সাজানো ছিল। আপনি যদি শুধু হেডলাইন দেখেন তাহলে আপনি সম্পূর্ণ খবর জানেন না, আপনি ন্যারেটিভ গ্রহণ করেন, যেটা প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাগুলো করে থাকে। এটা নিয়ে আমার সম্পূর্ণ একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এত সময় আমরা ইতিহাস দেখলাম, আমরা তেল দেখলাম, মিডিয়া দেখলাম। এখন একটা প্রশ্ন করি, একটা দেশের সার্বভৌমত্ব কি সত্যি সবার জন্য সমান, নাকি এটা শুধু সেই দেশগুলোর জন্যই যাদের রক্ষা করার মতো শক্তি নেই? আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি দাঁড়িয়ে আছে একটা মূলনীতির উপর, স্টেট সভারেনিটি। এই নীতির মানে খুব সহজ: প্রতিটি রাষ্ট্র নিজের সিদ্ধান্ত নিজে নিবে, বাইরের কোনো শক্তি জোর করে হস্তক্ষেপ করতে পারবে না। এই নীতিটা লেখা আছে জাতিসংঘের সনদের একেবারেই শুরুতে। কিন্তু বাস্তব পৃথিবীতে এসে আমরা কি দেখি? যেসব দেশের হাতে সামরিক শক্তি বেশি, অর্থনৈতিক প্রভাব বেশি, মিডিয়া নিয়ন্ত্রণ বেশি, তারা এই নিয়মগুলো ব্যাখ্যা করে নিজেদের মতো করে। আর যাদের হাতে শক্তি কম তাদের জন্য নিয়মগুলো হয় কঠোর ও অচল। একটা দেশ যদি শক্তিশালী হয় তাহলে তার সামরিক অভিযান হয় সিকিউরিটি অপারেশন, আর একটি দেশ যদি দুর্বল হয় তাহলে তার প্রতিরোধ হয় টেরোরিজম। এই দ্বৈত মানদণ্ড নিয়ে আন্তর্জাতিক রাজনীতি চলে। এই বিষয়টা শুধু অ্যাক্টিভিস্টদের কথা না, এটা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও স্বীকার করেন। এইসব তর্কের ভিতরে সবচেয়ে বেশি বিপদে পড়ে সাধারণ মানুষ। নিষেধাজ্ঞায় ঔষধ বন্ধ হয়ে যায়, অর্থনীতি ভেঙে পড়ে, শিক্ষা ব্যবস্থা সব পিছিয়ে যায়, কিন্তু এই মানবিক ক্ষতির দায় কেউ নেয় না, কারণ সিদ্ধান্ত নেয় যারা, তারা এই পরিণতি ভোগ করে না। আজ ভেনেজুয়েলা, গতকাল ইরাক, লিবিয়া, আগে ল্যাটিন আমেরিকা। প্রশ্ন হলো কালকে? যদি শক্তি দিয়ে নীতি নির্ধারণ হয় তাহলে আন্তর্জাতিক আইন শুধু বইয়ের পাতায় বেঁচে থাকবে। এই ভিডিওর উদ্দেশ্য কোনো দেশের পক্ষে বা বিপক্ষে দাঁড়ানো না, উদ্দেশ্য একটাই: প্রশ্ন তোলা। যদি গণতন্ত্র সত্যিই সার্বজনীন হয় তাহলে তার নিয়ম কেন সবার জন্য সমান নয়? আর যদি শক্তি শেষ কথা হয় তাহলে আমরা কেন নীতির গল্প করি? আমরা চাই ইনসাফ হোক, এই পৃথিবীটা হোক ইনসাফের, কেউ যেন কোনো মানুষের উপরে জুলুম করতে না পারে। আমরা ইনসাফের দেশ চাই, যেটা ওসমান হাদি ভাই চেয়েছিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এছাড়া আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি ইতিমধ্যে অনেকগুলো কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড দিয়েছি, আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে।